রোমিও, এই পৃথিবীতে আমাদের মনে হয় ভালোবাসার অধিকার নেই। জুলিয়েট, মাই ডিয়ার জুলিয়েট, আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লেখা থাকবে, দশকে, শতকে, সবার হৃদয়। দেখে নিও। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অবলম্বনে রোমিও জুলিয়েট। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ইটালির এক অত্যন্ত পরিচিত এবং সুন্দর শহর ভেরোনা। ভেরোনার নাম শোনেননি এরকম মানুষ ইউরোপে খুব একটা নেই। গোটা বিশ্বে ঐতিহ্যশালী এই শহরের সুনাম ছড়িয়ে আছে। এই শহরে আছে দুটি অভিজাত বংশ, ক্যাপুলেট আর মন্টেগু। সম্মানে প্রাচুর্যে যাদের প্রভাব কোনো বড়সড় রাজার থেকে কোনো দিক থেকেই কম নয়। কিন্তু যতই অভিজাত বা যাই হোক না কেন, দীর্ঘদিন ধরে এই ক্যাপুলেট আর মন্টেগু বংশের মধ্যে চলেছে চূড়ান্ত শত্রুতা। কিভাবে যে এই শত্রুতার শুরু হয়েছিল, কি ঘটেছিল, কেন ঘটেছিল, কবে ঘটেছিল, সেই সব কিছুই বর্তমানে যারা এই পরিবারের অংশ তাদের জানা নেই। শুধু এইটুকুই তারা জানে যে ওরা খারাপ, ওরা আমাদের শত্রু। দুই পরিবারের সদস্যই বিশ্বাস করে যে তাদের মধ্যে কোনো রকম সৌহার্দ্য হবার কোনো সম্ভাবনাই নেই। দুদিকের পরিবার যে রেশারেশি জিইয়ে রেখেছে তার প্রভাব তাদের বাড়ির কাজের লোকদের ওপরেও পড়েছে। যেখানে দেখা হয়, রাস্তায়, বাজারে একে অপরের মুখোমুখি হলেই কোনো না কোনো ছুতোয় ঠিক ঝগড়া বাঁধাবে। নিমেষের সেই ঝগড়া হাতাহাতির চেহারা নেবে। দুপক্ষ তরোয়াল বের করে একেবারে জনসমক্ষে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই যেমন সেদিন তপ্ত ভেরোনার রাস্তায় মন্টেগুদের দুজন কাজের লোকের সঙ্গে দেখা হলো ক্যাপুলেটের দুজনের। মন্টেগুর একজন বলে উঠল, এই ওরা ক্যাপুলেটদের বাড়ির চাকর না? হ্যাঁ হ্যাঁ, তরোয়ালটা বের কর বের কর বের কর। অন্যজন উত্তর দিল, দাঁড়া দাঁড়া, ঝগড়াটা ওদের শুরু করতে দে। এক কাজ করি, কাছাকাছি এলে ওদের দেখি আমরা মুখ ভেঙাবো। ওরা যা মাথা মোটা, তাতেই কাজ হয়ে যাবে। এবং হলো তাই। মন্টেগুর কাজের লোক তাদের দিকে ইশারা করে ভেঙাচ্ছে। এই অপমান একেবারেই সহ্য হলো না ক্যাপুলেটদের। ন্যূনতম উস্কানিতেই তাদের মাথা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে ক্যাপুলেটের চাকরদের মধ্যে একজন বলে উঠল, এই সাহস তো কম নয়, আমাদের দেখিয়ে ভেঙানো হচ্ছে। তুই যেচে সেটা নিজের দিকে নিয়ে নিলে আমাদের তো কিছু করার নেই। ব্যাস, এইটুকুই দরকার ছিল। সঙ্গে সঙ্গেই দুপক্ষের হাতে তরোয়াল চলে এলো, একে অপরকে আঘাত করতে প্রস্তুত। জনবহুল রাস্তার মাঝখানে হঠাৎ করে যেন সবাই ভয় পেয়ে সরে গেল। মাঝখানে তরোয়াল বের করে মারমুখী হয়ে দাঁড়িয়ে আছে দুই পরিবারের লোকজন। ওই ন্যূনতম উস্কানির জেরেই একে অপরের ওপর চড়াও হলো তারা। যে কোনো মুহূর্তে ভয়াবহ কিছু ঘটে যেতেই পারে। আজ তোদের শেষ করেই ছাড়ব। কে কাকে শেষ করে আজ দেখাই যাবে। চেঁচামেচি শুনে মন্টেগু বাড়ির ছেলে বেনভোলিও বলল, না, এরা দেখছি সাত সকালেই খুনোখুনি না ঘটিয়ে থামবে না। বেনভোলিও ছুটে রাস্তায় বেরিয়ে এলো। নিজের তরোয়াল বের করে দুপক্ষকে শান্ত হতে বলল। এই থামো, তোমরা থামো, হাতিয়ার ফেলো। তোমাদের কোনো ধারণা নেই তোমরা কি করছো। হাতিয়ার ফেলে দাও, এক্ষুনি ফেলো। সেই সময় সেখানে এসে পৌঁছল ক্যাপুলেটের বাড়ির ছেলে টিবল্ট। বেনভোলিওকে দেখেই সে বলে উঠল, কি ব্যাপার বেনভোলিও,
তুমি আজকাল এই সমস্ত ছোট লোকেদের ঝামেলায় ঢুকতে শুরু করেছো নাকি? হ্যাঁ, মরার যখন এতই ইচ্ছে আমার সঙ্গে যুদ্ধ করো। ভুল করছো টিবল্ট, আমি শান্তি বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু টিবল্টকে এগিয়ে আসতে দেখে সে নিজেও তরোয়াল তুলতে বাধ্য হলো। শান্তি বজায় রাখছো হাতে খোলা তরোয়াল নিয়ে? তোমাদের ঘেন্না করি আমি, শান্তির কথা তোমাদের মুখে মানায় না। এই বলে বেনভোলিওর ওপর চড়াও হলো টিবল্ট। কি হলো? এসো 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 টিবল্ট, এসো। দুজনের লড়াইয়ের মধ্যে লোকজন ভয়ে আরো সরে গেল। সকাল সকাল ভেরোনার রাস্তায় হয়তো রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। নিমেষের মধ্যে সবাই জানতে পেরে গেল যে মন্টেগু আর ক্যাপুলেটদের লোকজন আবার লড়াই শুরু করেছে। দুই পরিবারের মধ্যেকার এই সংঘর্ষ দেখে দেখে বিরক্ত ভেরোনার লোকজন। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে গেল আর সবাই দুই পরিবারের নামে অজস্র গালিগালাজ করতে শুরু করলো। দেখেছো, আবার এদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। এসব কি বলতো, খুনোখুনি না করলেই। সেই সময় বুড়ো ক্যাপুলেট আর তার স্ত্রী সেইখান দিয়ে যাচ্ছিলেন। এই সমস্ত ঝামেলার শব্দ পেয়ে এদিকে আসতেই দেখেন কি রণক্ষেত্র বানিয়েছে দুদল মিলে। ওই দিক থেকে বুড়ো মন্টেগুও বেরিয়ে পড়েছেন তার স্ত্রীকে নিয়ে। তারাও একে অপরকে দেখে ঝাঁঝিয়ে উঠে তরোয়াল বের করতে উদ্যত হল। পরিস্থিতি ততক্ষণে হাতের বাইরে চলে যাচ্ছে। পরিবারের ছোটদের সঙ্গে এবার বড়রাও ঝগড়া শুরু করেছে। তোমাদের নিজেদের লোককে সামলাও, আমরা ক্যাপুলেট, আমাদের শক্তি কত জানো? ক্যাপুলেট? ওসব ক্যাপুলেটদের না মন্টেগুর লোকেরা পাত্তাও দেয় না। শক্তির পরীক্ষা আজ হয়ে যাক, হয়ে যাক। এই সময় ভেরোনার রাজপুত্র এসকেলাস তাঁর সভাসদদের নিয়ে সেইখান দিয়েই যাচ্ছিলেন। সেই কাণ্ড দেখে ঘোড়া থামিয়ে তিনি গর্জে উঠলেন দুই পরিবারের লোকজনদের উপর। আবার তোমরা রাজপথে এইরকম অসভ্যের মতন ঝামেলা শুরু করেছো? গোটা শহরে শান্তি ভঙ্গ করতে লজ্জা করে না তোমাদের? অস্ত্র ফেলো এক্ষুনি। রাজপুত্রের কথাতে সঙ্গে সঙ্গে তরোয়াল ফেলে দিল সবাই। এরপর বড়দের দিকে তাকিয়ে এসকেলাস বলে উঠলেন, এই নিয়ে 3 বার তোমরা একই ঘটনা ঘটিয়েছ। কোথায় তোমরা এদের সংযত হতে বলবে, তা না করে নিজেরাই এতে যোগ দিচ্ছ। আমি এই ইস্তিহার জারি করে দিচ্ছি, আজ থেকে ক্যাপুলেট বা মন্টেগু কেউ যদি রাজপথে শান্তি ভঙ্গ করে, কোনো রকম অসভ্যের মতো আচরণ করে, তাহলে তার শাস্তি হবে প্রাণদণ্ড। তার চেয়ে কম কিচ্ছু নয়। এইবারের মতো ছেড়ে দিলাম তোমাদের, কিন্তু তুমি ক্যাপুলেট। পুরো ক্যাপুলেটের দিকে তাকিয়ে বললেন এসকেলাস, তুমি আমার সঙ্গে চলো এক্ষুনি। আর মন্টেগু, তুমি আজ দুপুরে সাধারণ বিচার সভায় আসবে। এই বলেই সেখান থেকে চলে গেলেন এসকেলাস। ভিড় কমে গেল ধীরে ধীরে। বুড়ো মন্টেগু, তাঁর স্ত্রী আর বেনভোলিও ছাড়া আর খুব একটা কেউ সেখানে দাঁড়ালো না। আশেপাশে একবার দেখে নিয়ে মন্টেগু বলল, এবার ব্যাপারটা কি হয়েছিল বলো তো? ঝামেলা লাগলো কেমন করে? তুমি ছিলে তখন? বেনভোলিও তরোয়াল তুলে খাপে ঢুকিয়ে বলল, কাকা, যতক্ষণে আমি এসে পৌঁছই ততক্ষণে দুদিকেরই চাকররা তরোয়াল বের করে মারামারি করতে শুরু করে দিয়েছিল। ওদের ছাড়াতে যাচ্ছিলাম, তখন টিবল্ট এসে আমাকে আক্রমণ করতে গেল। এবার আমাকে নিজেকে বাঁচাতে তরোয়াল বের করতেই হলো। তারপর তো জানেনি, ভাগ্য ভালো যে এসকেলাস চলে এলেন, না হলে রক্তারক্তি কাণ্ড বেঁধে যেত। মন্টেগু স্ত্রী বলে উঠল, ভাগ্য ভালো আমার রোমিও এসব কিছুর মধ্যে ছিল না। কিন্তু ও কোথায়? আমি ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। ঘরের মধ্যে আমার ভালো লাগছিল না। শহরের পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে গেছিলাম। সেখানে জঙ্গলের কাছাকাছি রোমিওকে দেখেছিলাম। আমাকে এগিয়ে আসতে দেখে ও জঙ্গলের দিকে চলে গেল। আমি আর যাইনি। শুনছি নাকি আজকাল মাঝে মধ্যেই ওকে জঙ্গলের দিকে দেখা যায়। মন্টেগু একটু চিন্তিত স্বরে বলল, আজকাল অনেক সময় ও নিজের ঘরেই থাকে, জানালা দরজা সব কিছু বন্ধ করে। ঘরের মধ্যে একটু আলো ঢোকে না, সারাটা দিন অন্ধকারে থাকে রোমিও। কাকা, রোমিও তোমাকে কিছু বলেনি? না, আমাকে তো আজকাল কিছুই বলতে চায় না। শুধু আমি নই, আরো অনেকেই ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি।
ওর কোনো বন্ধু চাই না, শুধু একা একা থাকতে চায়। মাঝে মাঝে ভয় হয় ও নিজের ভালো বন্ধু হয়ে উঠতে পারবে তো। যদি জানা যেত যে ওর কি হয়েছে, হয়তো আমরা সাহায্য করতে পারতাম, কিন্তু ও তো। হঠাৎ বেনভোলিও রোমিওকে দূর থেকে দেখতে পেল। বলল, ওই যে রোমিও আসছে। কিছু মনে করো না কাকা, আমি একবার কথা বলে দেখি। তুমি বরং এখান থেকে চলে যাও। ভাইপোর কথা শুনে মন্টেগুরা সেখান থেকে চলে গেল। সুপুরুষ স্বাস্থ্যবান যুবক রোমিও বৃদ্ধ মন্টেগুর একমাত্র ছেলে। রোমিও শুধু দেখতে সুন্দর এমন নয়, তার মতো সাহসী বীর ভেরোনার ইতিহাসে খুব কমই দেখা গেছে। আচার আচরণ সব দিক থেকেই সে অত্যন্ত ভদ্র, কিন্তু বেশ কিছুদিন ধরে তার মন ভালো নেই। সে রোজেলিনের প্রেমে পড়েছে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু অনেক দিন ধরেই তার দেখা পাচ্ছে না রোমিও। বেনভোলিও তাকে জিজ্ঞেস করতেই সে বলল, আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু ও হয়তো আমাকে ভালোবাসে না। বেনভোলিও একটু চুপ থেকে বলল, বুঝতে পারছি, প্রেম জিনিসটা শুনে ভালো লাগলেও অনেক সময় খুব কঠিন হয়ে যায়, তাই না? রোমিও কেমন যেন অদ্ভুতভাবে উত্তর দিল, অদ্ভুত লাগে কি জানো তো, সবাই বলে লাভ ইজ ব্লাইন্ড, কিন্তু যা করার সে তোমাকে দিয়ে করিয়েই নেয়। হঠাৎ তার কেমন যেন হুঁশ ফিরতেই সে বলে উঠল, আচ্ছা, এখানে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? এরা কি ঝামেলা না করে থাকতে পারে না? এত ঘৃণা কেন জানো? আমার মনে হয় প্রেম থেকেই এই ঘৃণার জন্ম, বা ঘৃণা থেকেই প্রেম। অত্যন্ত সুন্দর কিছু প্রাণ কোনোভাবে এক হয়ে গেছে, ভালো হোক খারাপ হোক, বাট দে আর জাস্ট হিয়ার লাইক এ মেস। এরকমই একটা ভালোবাসা আমি অনুভব করি, অগোছালো কিন্তু সত্যি। If only I could just share this love with someone. Alas. রোজেলিনের প্রেমে এক প্রকার পাগলই হয়ে গেছে রোমিও। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতেও তার খুব একটা ইচ্ছে করে না। তার দুই অন্তরঙ্গ বন্ধু বেনভোলিও আর মার্কুশিও তাকে খুঁজতে খুঁজতে এসেছে জঙ্গলে। ওদিকে এখন রাজপুত্রের ইস্তেহারের পর থেকে ভেরোনা কিছুটা শান্ত আছে। বন্ধুরা উপদেশ দিল যে তার কথা যেন রোমিও ভুলে যায়। কিভাবে? বেনভোলিও বলে অন্য কারুর দিকে মন দিতে। ভেরোনায় আর যাই হোক, সুন্দরী মেয়েরা তো কম নেই। কিন্তু রোমিও বলল, দূর ওতে লাভ নেই, ওর কথাই আমার আরো বেশি করে মনে পড়বে। যে সব কিছুর মধ্যে ওই সুন্দর মুখকে দেখেছে, তাকে সে কখনোই ভুলতে পারে না। আমি ওকে ভুলতে পারবো না। হঠাৎ ওই তিন বন্ধুর সামনে এসে দাঁড়ালো একটি লোক, তার হাতে একটা চিঠি। কথা বলতেই বোঝা গেল এ ক্যাপুলেটদের বাড়ির কাজের লোক। লেখাপড়া শেখেনি বলে জানে না যে ঠিক কাদের নাম লেখা আছে তার হাতে ধরা ওই চিঠির তালিকায়। সে রোমিওদের না চিনেই তাদের হাতে ওই চিঠি ধরিয়ে দিল। রোমিও একটু চোখ বুলিয়েই বুঝতে পারল মন্টেগুদের বাদ দিয়ে বাকি সমস্ত উচ্চ স্তরের পরিবারকে ক্যাপুলেটদের বাড়িতে নিমন্ত্রণ জানানো হয়েছে। সেইখানে আজ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে, সঙ্গে নাচ গানের ব্যবস্থাও আছে। এই লোকটা রোমিওদের চেনে না, না হলে কখনোই এমন ভুল করত না। কিন্তু রোমিও ততক্ষণে দেখে নিয়েছে যে আমন্ত্রিতদের মধ্যে রোজেলিনও আছে। ব্যাস, হোক না ক্যাপুলেটদের বাড়ি, সেখানে সে যাবেই। বেনভোলিও ঠাট্টা করে বলে উঠল, যার কথা ভেবে এরকম পাগল হচ্ছ, সেই রোজলিন আসছে তো আজকে রাতে। কি রোমিও, ক্যাপুলেটদের বাড়িতে ঘুরেই এসো তাহলে। এতই যখন যাওয়ার ইচ্ছে, তখন কি দেখিয়ে এসো তাকে। রোমিও চোয়াল শক্ত করে বলল, যাব। কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝতে পারল যে রোমিও সত্যি সত্যিই যাবে। শতবার বারণ করা সত্ত্বেও সে মানল না। রোজেলিন, রোজেলিন, ওই একটা মুখ যেন মন্ত্রমুগ্ধের মতো খুঁজে চলেছে রোমিও। আজ এতদিন পরে হয়তো সে রোজেলিনকে দেখতে পাবে। হোক না শত্রু, কিন্তু রোমিও অত সহজে দম্বার পাত্র নয়।
মার্কুশিও হাসতে হাসতে বলল, তা বেশ, তুমি ওখানে গেলে ভালোই হবে। অন্যান্য অনেকেই থাকবে সেখানে। তখন দেখবে যে ভেরোনায় রূপের কোনো শেষ নেই। তবে একা নয়, মার্কুশিও আর বেনভোলিও দুই বন্ধুও যাবে তার সঙ্গে। বিনা নিমন্ত্রণে ছদ্মবেশে তারা গিয়ে পৌঁছবে চরম শত্রুর বাড়িতে। কাজটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? ক্যাপুলেটদের বিশাল প্যালেস সেজে উঠেছে। সন্ধে হওয়ার পরই লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। তাদের বিশাল হলঘরে তরুণ ছেলেমেয়েরা নাচ গানে মেতে উঠেছে। ভেরোনার প্রায় সমস্ত উচ্চ শ্রেণীর পরিবারকেই আজ নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। তাদের আমোদ আহ্লাদ আর আভিজাত্য থেকে চোখ ফেরানো দায়। কি সুন্দর দেখাচ্ছে এই প্যালেসটা। সত্যি ক্যাপুলেটদের কোনো জবাবই নেই। ভেরোনায় সত্যি রূপের কোনো শেষ নেই। বারবার চোখ আটকে যায় কোনো না কোনো মুখে। হল ঘরের দরজার কাছে দাঁড়িয়েছেন বৃদ্ধ ক্যাপুলেট। এক এক করে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন তিনি। আসুন আসুন, প্লিজ এদিকে, প্লিজ কামেন। একটু পরেই এলো কাউন্ট প্যারিস। তাকে দেখেই তার আপ্যায়নে যেন একটু বেশি ব্যস্ত হয়ে পড়ল ক্যাপুলেট। তার একমাত্র মেয়ে জুলিয়েটের সঙ্গে কাউন্ট প্যারিসের বিয়ে হওয়ার কথা প্রায় পাকা হয়েই গেছে। কাউন্ট প্যারিসের সঙ্গে বিয়ে দিতে ক্যাপুলেটের কোনো আপত্তি নেই ঠিকই, কিন্তু এই অল্প বয়সে তিনি তার মেয়ের বিয়ে দিয়ে দিতে চান না। প্যারিসকে তাই তিনি বলেছেন আরও 2 বছর অপেক্ষা করতে। তারপর জুলিয়েটের সঙ্গে বিয়ে দিতে তার কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই 2 বছরের মধ্যে কাউন্ট প্যারিস চাইলেই জুলিয়েটের সঙ্গে সময় কাটাতে পারে, যাতে বিয়ের আগে দুজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়। আজ সকালেই এই নিয়ে প্যারিসের সঙ্গে কথা হয়েছে ক্যাপুলেটের। সকালে প্যারিস ক্যাপুলেটকে বলছিল, মেয়েরা যত তাড়াতাড়ি বিয়ে করে সংসারে মন দেবে, তত তাড়াতাড়ি তারা মা হয়ে সুখে থাকবে। উত্তরে ক্যাপুলেট বলেছিলেন, সবই বুঝতে পারছি প্যারিস, কিন্তু যে মেয়েরা অত অল্প বয়সে বিয়ে করে নেয় তাদের যৌবন কোথায় যে হারিয়ে যায় তারা নিজেরাই বুঝতে পারে না। তুমি একটু অপেক্ষা করো প্যারিস। আর আমি চাই জুলিয়েট যেন নিজে এই বিয়েতে সম্মতি দেয়। আমার সম্মতি আমি তোমাকে দিয়েছি ঠিকই, কিন্তু জুলিয়েট যেন তোমাকে বিয়ে করতে চায়। সে যেন তোমাকে ভালোবাসে, সময় কাটাও ওর সঙ্গে। আর হ্যাঁ, আজ সন্ধেবেলা এসো কিন্তু। সেই নিমন্ত্রণ রক্ষার্থে আর নিজেকে জুলিয়েটের প্রেমিক বা একরকম স্বামী হিসেবে সবার সামনে মেলে ধরতেই এসেছে কাউন্ট প্যারিস। 2 বছর পরে বিয়ের সম্ভাবনা সবে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু হাবে ভাবে সে এখন থেকেই যেন জুলিয়েটের স্বামী হয়ে গেছে। এদিকে গাইয়ে বাজিয়ে ছদ্মবেশে রোমিও আর তার 2 বন্ধু বেনভোলিও আর মার্কুতিও অতিথিদের ভিড়ে মিশে গিয়ে ঢুকে পড়ল ক্যাপুলেট প্যালেসে। তবে ক্যাপুলেট পরিবারের সদস্যের ধারে কাছে ঘেঁষছে না ওরা। অতিথিদের ভিড়ের মধ্যে তাদের 3 জোড়া চোখ খুঁজে যাচ্ছে রোজেলিনকে। রোজেলিনকে যাতে অন্তত একবার দেখতে পায় সেই আশা নিয়েই এসেছিল রোমিও। সাবধানে বাড়ির মেয়েদের কাছাকাছি ঘুরছিল যদি দেখতে পেয়ে যায় তাকে। কিন্তু আচমকা একটি মেয়ের দিকে চোখ পড়তেই সে যেন স্তম্ভিত হয়ে গেল। দেখেই বোঝা যায় যে তার বয়স কম, কিন্তু এই বয়সেই এমন অপরূপ সুন্দর সে। রোমিওর পা যেন ওখানেই আটকে গেছে। একজন ওয়েটারকে রোমিও জিজ্ঞেস করল, ওই প্রিন্সের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে ওই মেয়েটি কে বলতে পারো? ওয়েটার যেন সঙ্গে সঙ্গেই উত্তর দিল, আমি জানি না স্যার, আই এম সরি। কিন্তু রোমিও ততক্ষণে মুগ্ধ হয়ে গেছে তার সৌন্দর্যে। সে ঠিক করল নাচ হয়ে যাওয়ার পরেই সে গিয়ে আলাপ করবে তার সঙ্গে। কি অসম্ভব সুন্দর মেয়েটি! তাকে স্বর্গীয় অপ্সরার থেকে কোনো অংশে কম মনে হলো না রোমিওর। সভায় অন্যান্য সমস্ত মেয়েদের দিকে আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না রোমিওর। থাকুক না সেখানে রোজলিন, যাকে দেখতে সে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু সেসব যেন এখন রোমিওর থেকে
কয়েক আলোকবর্ষ দূরে। তবে রোমিওর অজান্তেই এক অন্য সমস্যা দেখা দিল। তাকে চিনতে পেরেছে টিবল্ট, ক্যাপুলেট বংশের হয়তো সব থেকে বদমেজাজি লোক। মন্টেগুর নাম শুনলেই যার মাথায় রক্ত চড়ে যায়, সেই টিবল্ট এবার সহজেই চিনে ফেলল রোমিওকে। নিজের চাকরকে সে বলে উঠল, আমার তরোয়ালটা নিয়ে আয়, মন্টেগুর ছেলে এসেছে আমাদের এই সভায়, তাও আবার ছদ্মবেশে। ওকে যদি এখনই আমি হত্যা না করি সেটা কোনো পাপের থেকে কম হবে না। নিয়ে আয় তরোয়ালটা। রাগে গর্জে উঠল টিবল্ট। ভাইপোর চোখ মুখ দেখে চিন্তিত হয়ে এগিয়ে এলেন বৃদ্ধ ক্যাপুলেট। কি ব্যাপার টিবল্ট, তোমার চোখ মুখ থেকে তোমার ভালো ঠেকছে না, কি হয়েছে? কাকা, ওই যে ছেলেটাকে দেখছো গায়ে বাজনদারের পোশাক, ও আসলে মন্টেগুদের ছেলে রোমিও। ছদ্মবেশে এসেছে আমাদের এখানে, আমি ওকে বিশ্বাস করি না। বৃদ্ধ ক্যাপুলেট ওইদিকে একবার তাকিয়ে বললেন, রোমিও? টিবল্ট ততক্ষণে অধৈর্য হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো রোমিও, স্কাউন্ড্রেল। বৃদ্ধ ক্যাপুলেট এবার গলা একটু তুলে বললেন, শান্ত হও টিবল্ট। রোমিও একজন অত্যন্ত সুপুরুষ, খুবই ভদ্র ব্যবহার। ভেরোনার এমন কোনো মানুষ নেই যে রোমিওর ব্যাপারে একটাও খারাপ কথা বলে। যাই হয়ে যাক না কেন, আমার বাড়িতে তুমি তাকে অপমান করবে না, আঘাত করবে না। শান্ত হও, নিজের মাথা ঠান্ডা করো, আর শোনো, ওই বাদবাকি অতিথিদের দিকে একটু নজর দাও। টিবল্টের রাগ যে সহজেই নামবে না সেটা ক্যাপুলেট ভালো করেই জানেন, কিন্তু তার কথার অমান্য করার মতো সাহস এখনো টিবল্টের হয়নি। যাই হোক না কেন, এই ভরা সভার মধ্যে কোনো রকম স্ক্যান্ডাল বা কিছু তিনি চান না, এবং টিবল্টকে সেই কথা মেনে চলতে হবে অন্তত আজকের দিনটা। তাছাড়া সকালেই রাজপুত্রের ইস্তেহার জারি হয়েছে। এরই মধ্যে আবার কিছু হয়ে গেলে এবার যে কাকা তাকে আর বাঁচাবেন না সেই বিষয়ে খুব একটা সন্দেহ নেই টিবল্টের। কিন্তু এই সব কিছুর মধ্যেই রোমিও চলে গেছে জুলিয়েটের কাছে প্রথমবার। আশেপাশে অনেক লোক, কিন্তু কেউ লক্ষ্যই করেনি কখন এখানে রোমিও এসে জুলিয়েটের হাত ধরে অক্লেশে নিজের মুগ্ধতার কথা বলেছে তাকে। যদি আগে জানতাম যে এখানে এলে তোমাকে দেখতে পাবো তাহলে কবেই চলে আসতাম। ভেরোনা সত্যি এত সুন্দর, জানলে আজকে এই ছদ্মবেশের সুযোগের জন্য অপেক্ষা করতাম না। অবশ্য রোমিও বলতে গিয়ে একটু থামল, তারপর মৃদু হেসে বলল, হয়তো এইটুকু অপেক্ষা করাই যায়। জুলিয়েট রোমিওর দিকে তাকিয়ে বড় বড় চোখ নিয়ে বলল, ছদ্মবেশ কেন? কাকে ফাঁকি দিতে চাও তুমি? রোমিও জুলিয়েটের থেকে চোখ সরাতে পারছে না। অপলক চোখে জুলিয়েটের দিকে তাকিয়ে সে বলল, তোমাকে না, সেইটুকু জানি। ছদ্মবেশ কার জন্য ধরেছিলাম সে এখন আর আমার মনে নেই। বাহ, হাসছো যে? জুলিয়েট হাসি চেপে বলল, তুমি বুঝি সব মেয়েকেই দেখলে এইভাবে কথা বলো? না, শুধু যাকে দেখে আমার চারপাশে সবকিছু চুপ করে যেতে পারে, যার হাতটা একবার ধরতে পারলে আমার চেয়ে বেশি আনন্দ পৃথিবীতে আর কেউ পাবে না, শুধু তাকে দেখেই আমি এই কথা বলি। রোমিওর দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল জুলিয়েট। রোমিওর হাতটা হাতে ধরে আরো একটু কাছে চলে এলো দুজনে। যদি বলি এই সবটাই শুধু পুরুষ মানুষের খেলা, আর কিচ্ছু না? রোমিও কিছুক্ষণ তাকিয়ে থাকল জুলিয়েটের দিকে। আরো কাছে এসে গেছে দুজনে। ভরা সভার অগোচরে নির্দ্বিধায় নিঃসংকোচে জুলিয়েটের ঠোঁটে ঠোঁট রাখল রোমিও। আর ঠিক সেই মুহূর্তেই জুলিয়েটের মায়ের কাছে ডাক পড়ল তার। রোমিও জানতেও পারল না মেয়েটির নাম জুলিয়েট। নাম জানার আগেই রোমিওর সঙ্গে তার সাক্ষাৎ শেষ হয়ে গেল আচমকাই। মেয়েটির নার্সকে ডেকে রোমিও জিজ্ঞেস করল, ওর নাম কি? নার্স উত্তর দিল, যার বাড়িতে তুমি দাঁড়িয়ে আছো ও তার একমাত্র মেয়ে জুলিয়েট।
ছোটবেলা থেকে আমিই ওকে মানুষ করেছি। রোমিওর চারপাশে যেন হঠাৎ কিছু মুহূর্তের স্তব্ধতা। জুলিয়েট, ক্যাপুলেটদের একমাত্র মেয়ে জুলিয়েট, রোমিও তার প্রেমে পড়েছে। আজকের মতো আনন্দ আমোদ আহ্লাদের সময় শেষ। সবাই ফেরার পথে এক এক করে যাচ্ছে, কিন্তু রোমিও কিছুতেই যেন মনকে স্থির করে রাখতে পারছে না। চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে জুলিয়েটের ওই দুটি চোখ। কি সহজেই মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল রোমিও। তার ঠোঁটের ছোঁয়ায় যে শিহরণ খেলে গিয়েছিল রোমিওর মধ্যে, সে তো মিথ্যে নয়। ক্যাপুলেটদের ঘৃণা করা উচিত সে শিখেছে ছোটবেলা থেকে, কিন্তু মন তো মানছে না তার। ওইদিকে জুলিয়েটও ঘুরে তাকিয়ে অনেকক্ষণ খুঁজল রোমিওকে, কিন্তু দেখতে পেল না। নার্স কাছে আসতেই জিজ্ঞেস করল, ওই ছেলেটা কে ছিল বলতে পারবে? নার্স একটু ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কার কথা বলছো তুমি? এত লোক তো এসেছিল। অধৈর্য হয়ে জুলিয়েট উত্তর দিল, তোমাকে ডেকে যে কথা বলছিল তার কথা বলছি। গায়ে বাজনদারের পোশাক, কিন্তু দেখতে রাজপুত্রের মতো। নার্স এবার গম্ভীর মুখ করে বলল, ওর নাম রোমিও, মন্টেগুদের একমাত্র ছেলে, তোমাদের শত্রুর ছেলে জুলিয়েট। নার্স ভেবেছিল যে রোমিওর আসল পরিচয় যদি এখনই দিয়ে দেয়, তাহলে হয়তো রোমিওর প্রতি জুলিয়েটের যেটুকু ভালো লাগা তৈরি হয়েছে সেটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কিন্তু জুলিয়েটের যে মন মানে না। সে মনে মনে বলল, যাকে আমার ঘৃণা করা উচিত, নিমেষের মধ্যে তারই প্রেমে পড়তে বাধ্য হলাম। যদি তার পরিচয় আগে জানতাম, তাহলে হয়তো এরকম ভালোবেসে ফেলতাম না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। দুই সদ্য শৈশব ছেড়ে যৌবনে এসে পড়া মন যেন হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে। একদিকে তাদের চারপাশের সত্য, যা তাদের নিষ্ঠুর নির্মম বলে মনে হচ্ছে, আবার অন্যদিকে তাদের মনের মধ্যে যে ঝড় উঠেছে তাকেও তারা ভুলতে পারছে না। এ কি অসম্ভব টানাপোড়েন! ভেরোনা শহর ঘুমোতে গেল একটু পরেই। শুধু জেগে রইল দুজন। রোমিও জুলিয়েটের কালোজয়ী আখ্যান শুরু হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম মানুষকে ভালোবাসতে শিখিয়েছে যে দাস্তান, তা শুরু হয়েছে। ইটালির ঐতিহ্যের শহর ভেরোনা, তার বুকে একটু একটু করে গড়ে উঠছে রোমিও আর জুলিয়েটের গল্প। রোমিওর মনে এখন রোজালিন কোনো পুরনো ছায়ার চেয়ে বেশি কিছু না। জুলিয়েটকে দেখার পর থেকে সে যেন অস্থির হয়ে উঠেছে। কিন্তু তবুও জুলিয়েটের সঙ্গে কথা বলতে হবে তাকে। নিজের ভালোবাসার কথা জুলিয়েটকে জানাতেই হবে। কেমন যেন বদ্ধপরিকর হয়ে উঠেছে রোমিও। তাই হয়তো ভীষণ ঝুঁকি আছে জেনেও সেদিন রাতে ক্যাপুলেটদের বাড়ির কাছে ফিরে এসেছে রোমিও, এবং এবার একা। জুলিয়েট তখন ঘরে একা শুয়ে আছে। কিছুতেই ঘুম আসছে না তার। এপাশ ওপাশ করতে করতে একসময় উঠে পড়ল জুলিয়েট। পাশের বিছানায় নার্স ঘুমোচ্ছে। কোনো রকমে পা টিপে টিপে বারান্দায় এলো জুলিয়েট। নিচে বাগানে অন্ধকারে তখন লুকিয়ে তার দিকে তাকিয়ে আছে রোমিও। রাতের আকাশের চাঁদের থেকেও যেন বেশি উজ্জ্বল জুলিয়েট, আর অপলক চোখে তার দিকে তাকিয়ে রোমিও। যদি একবার বলতে পারতাম যে কি ভীষণভাবে তার প্রেমে পড়েছি আমি, যদি কোনোভাবে ওর হাতটা আরেকবার ধরতে পারতাম, ওর চোখ দুটো যেন কত কথা বলে চলেছে, যদি একবার সেই কথা কাছ থেকে শুনতে পেতাম। জুলিয়েট বারান্দায় এসে দাঁড়ালো। সে তখনও জানে না যে অন্ধকার বাগানে দাঁড়িয়ে রোমিও তার কথা শুনছে।
সে নিজের মনেই বলে উঠল, রোমিও, রোমিও, তুমি কি মন্টেগু ছাড়া আর কিচ্ছু হতে পারলে না? ওই নাম তুমি ছেড়ে দাও, না হলে শুধু বলো যে তুমি আমায় ভালোবাসো। আমি আর ক্যাপিলেট হয়ে থাকবো না, সব ছেড়ে দেব। রোমিও চমকে উঠল জুলিয়েটের কথা শুনে। ইচ্ছে করছিল তখনই তার উত্তর দিতে, কিন্তু জুলিয়েট বলে চলল, শুধু তোমার নামটাই আজ আমার শত্রু। তুমি তো মন্টেগু হয়ে না থাকলেও তুমিই থাকবে। গোলাপকে যদি গোলাপ বলে না ডাকি, তাহলে কি সে সুন্দর থাকবে না? রোমিও নয়, রোমিও নয়, তোমার কি অন্য কোনো নাম হতে পারে না? আর থাকতে না পেরে বাগান থেকে রোমিও উত্তর দিল, তুমি যদি চাও এখন থেকে আমার নাম রোমিও নয়, তুমি যা বলে ডাকতে চাও ডেকো। চমকে উঠল জুলিয়েট। কে ওখানে? অন্ধকারে দাঁড়িয়ে কে আমার কথা শুনছো? আমি জানি না আমার পরিচয় আমি কিভাবে দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের নামটা আর আমার পছন্দ হচ্ছে না। জুলিয়েট এবার চিনতে পারল রোমিওকে। তুমি রোমিও, তাই না? তুমি মন্টেগুদের ছেলে। এখন এর মধ্যে কোনো পরিচয়কেই আমি নিজের পরিচয় হিসেবে দিতে চাই না। তুমি এখানে কি করে এলে? তার গলায় একটু ভয়ের চিহ্ন আছে কি? থাকতে পারে, কিন্তু রোমিওকে দেখতে পাওয়ার আনন্দে হয়তো সেই ভয় ম্লান হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কথা বলল তারা। ভেরোনার আকাশে তখন চাঁদ উঠেছে। সেই জ্যোৎস্নার এক চিলতে আলোয় নিজেদের খুঁজে পেল রোমিও আর জুলিয়েট। তুমি ভালোবাসো আমায় রোমিও? একবার বলে দাও, তোমাকে বিশ্বাস করতে আমার একটুও সময় লাগবে না। আমি সহজেই তোমার প্রেমে পড়েছি, অক্লেশে, নির্দ্বিধায়। তোমাকে না জেনেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এখন যখন তুমি এসেছো, আমি কোনো রকম ভাবে লুকিয়ে রাখতে চাই না। তোমার হয়তো মনে হতে পারে আমি বেপরোয়া, আমি সহজ। আসলে তা নয়। তোমাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে যা চলছে, তাকে অমান্য করার, দমিয়ে রাখার সাহস আমার নেই রোমিও। কি সহজেই যেন কাছে আসতে চাইছে দুটো মন। শহরের সমস্ত সৌন্দর্যের থেকেও যেন বেশি সুন্দর এই কাছে আসা। আর কিছু হোক না হোক, এই সহজভাবে ভালোবাসতে পারা, এই নির্দ্বিধায় এতটা কাছে চলে আসা, দুজন দুজনের দিকে তাকিয়ে অপলক চোখে সব কিছু বলে দিতে পারা, শুধু এইটুকু বিশ্বাসের জোরে যে এটা কোনো এক রাতের পাগলামি নয়, এটা চিরন্তন, হয়তো চিরন্তনের থেকেও বেশি কিছু। বড্ড সরল হয়ে যাচ্ছি, তাই না? রোমিওর দিকে তাকিয়ে জুলিয়েট বলে ওঠে, আমরা খুব তাড়াতাড়ি কিছু করছি না তো? ভালো তো বেসেছি, তাতে ভুল নেই, খেদ নেই রোমিও, মিথ্যে নেই এক বিন্দু। তবে এই যে ভয় মনে বাসা বেঁধেছে, এ কি শুধু আমাদের বাড়ির কথা ভেবে, নাকি আরো বেশি কিছু? কিন্তু বেশি জোরে কথা বলতেও পারছে না তারা। আবার ওইদিকে নার্স বোধহয় কিছু শুনতে পেয়েছে, ভেতর থেকে ডাকছে, জুলিয়েট, জুলিয়েট, কি হলো? ভেতরে আসছো না কেন তুমি? ভয় পেয়ে জুলিয়েট ভেতরে যায়, আবার কিছুক্ষণ পর ফিরে আসে। দুজনের মনেই ভয় আছে প্রবল, কিন্তু এই কি অদম্য টান! এই টানকে ভুলে থাকা কেমন করে? সারা রাত জেগে কথা বলল দুজনে। এটা যে ক্ষণস্থায়ী নয়, সেই আশ্বাসটুকুই যেন খুঁজছিল জুলিয়েট। তিনটে শব্দের পেছনে একটা চিরন্তন সত্যি খুঁজছিল জুলিয়েট। আর রোমিও ততক্ষণে জুলিয়েটের মুখে নিজের নামটা বারবার শুনে যেন নিজের মধ্যে প্রাণের স্পন্দন অনুভব করছে। প্রিয়তমা ভালোবেসে ডাকলে বুঝি এমনই ভালো লাগে? এতটাই শিহরণ জাগে মনে? যে হৃদয় দিয়ে স্পর্শ করেছি তোমায়, সে শুধু মুহূর্তের নয় জুলিয়েট, আমি তোমাকে ভালোবাসি। এর চেয়ে সহজ অথচ কঠোর সত্য আর কিছুই নেই। রোমিও জানে যে কাল রাতে সে আবার হয়তো ছুটে আসবে জুলিয়েটের বারান্দার নিচে,
আবার সারা রাত ধরে তাদের গল্প চলবে, তাদের এই খেলা চলবে। কিন্তু শুধু এটুকুতেই খুশি নয় রোমিও। সে বিয়ে করতে চায় জুলিয়েটকে। নিঃসন্দেহে, নির্দ্বিধায়, ভালোবেসে সে জুলিয়েটকে নিজের জীবনের অংশ হিসেবে চায়। জুলিয়েটকে সে কথা বলার সঙ্গে সঙ্গেই সে যে রাজি, সেই বিষয়ে কোনো সন্দেহ রইল না রোমিওর। কিন্তু ভেতর থেকে বারবার নার্স ডাকছে তাকে। জুলিয়েট, ভেতরে আসছো না কেন? জুলিয়েট! ওদিকে প্রায় সকাল হয়ে এসেছে। ওরা বুঝতেও পারেনি কখন সারা রাত কেটে গেছে। ওরা ঠিক করেছে পরের দিন রোমিওর কাছে নার্সকে পাঠাবে জুলিয়েট। গোপনে তাদের বিয়ে কোথায় কবে হতে পারে সেই সব কিছু নার্সকে জানিয়ে দেবে রোমিও। শেষবার দুজন দুজনের দিকে তাকিয়ে জুলিয়েট ভেতরে ঢুকে যায়। সদ্য প্রেমিক হয়ে শিশু সুলভ আনন্দে হেসে ফেলে রোমিও। আসি জুলিয়েট। বাড়ি ফিরে আসে সে। অবশেষে ঘুম আসবে তার। কিন্তু সত্যি সত্যি ঘুম আসবে কি? শহরের একটু বাইরে এক গুহায় থাকেন লরেন্স নামে এক সন্ন্যাসী। রোমিও মাঝে মধ্যেই এর কাছে আসে। নানান সমস্যা বা প্রশ্নের উত্তর খুঁজতে লরেন্সের কাছেই এসে কথা বলতে চায় রোমিও। সন্ন্যাসী লরেন্সও অত্যন্ত ভালোবাসেন রোমিওকে। বেশি সময় নষ্ট না করে সোজা ফাদার লরেন্সের কাছে চলে এলো রোমিও। অবশ্য তখন ফাদার লরেন্স জানেন না যে রোমিওর জীবনে জুলিয়েটের আগমন হয়েছে। তিনি জানেন যে এখনো সেই প্রাগৈতিহাসিক রোজেলিনেই মজে আছে রোমিও। রোমিও বলে উঠল, গুড মর্নিং ফাদার। রোমিওকে এত সকালে এখানে দেখে একটু অবাকই হলেন ফাদার লরেন্স। কি ব্যাপার রোমিও, এত সকালে তুমি এখানে? সব ঠিক আছে তো? তুমি যুবক, জগতের চিন্তা তোমার কাঁধে নেই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা রাত না ঘুমিয়ে আছো। কি ব্যাপার বলো তো? আপনি ঠিকই ধরেছেন ফাদার, কিন্তু না ঘুমোলেও কাল রাতের মতো শান্তি আমি বহুদিন পাইনি। I hope you have not sinned, my boy. Even if you have, with Rosaline, I hope God forgives you. রোমিওর হঠাৎ মনে হলো রোজলিনের কথা সত্যিই তার মনে নেই। মাত্র একটা রাত আগেই সে কিরকম পাগল হয়ে উঠেছিল তার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সে রোজলিনের থেকে কত দূরেই না চলে এসেছে। রোজলিন? না 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 ফাদার, ওর কথা আমি আর ভাবিও না। তা বেশ, তবে বলো কোথায় ছিলে তুমি সারা রাত? আমি ক্যাপুলেটদের মেয়ের প্রেমে পড়েছি। আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। একে অপরকে ছাড়া অন্য কারোর সাথে আমরা থাকতে চাই না। আমি ওকেই বিয়ে করতে চাই। রোমিওর মুখে এ কথা শুনে একটু চমকেই উঠলেন ফাদার লরেন্স। হোয়াট? তুমি শিওর? দিস ইজ সো ড্রাস্টিক। এই কিছুদিন আগে অবধি রোজলিনের জন্য তুমি পাগল হয়ে উঠতে, আর এখন কতদিন ধরে তুমি তার জন্য কেঁদেছ, আর এখন তুমি এত সহজেই বদলে গেলে? এত সহজে যে নিজের জায়গা থেকে সরে যায় তার সঙ্গী কিন্তু তার সঙ্গে বেশি দিন থাকে না, থাকতে পারে না। কিন্তু রোজলিনকে ভালোবাসি বলে আপনিই তো আমাকে কতবার কত কথা বলেছেন ফাদার। রোজলিনকে নিয়ে তোমার পাগলামি দেখে বলেছি, তোমার ভালোবাসার জন্য নয়। অনেক প্রশ্ন থাকলেও ফাদার লরেন্স রোমিওকে চেনেন। তিনি জানেন রোমিও যখন এত করে বলছে, জুলিয়েট আর যাই হোক ঠকবে না। তবুও যে সমস্ত কিছু অত্যন্ত হঠকারিতার সাথে হচ্ছে সেটাও সত্যি। কিন্তু আরেকটা সত্যি হচ্ছে, এই দুই পরিবারের মধ্যে যদি এরকম একটা সম্পর্ক সত্যি স্থাপন করা যায়, তাহলে হয়তো এই হিংসা, এই ঘৃণার সম্পর্ক চিরকালের মতো শেষ হলেও হতে পারে। শুধুমাত্র এই সম্ভাবনার জেরেই লরেন্স রাজি হলেন রোমিওকে সাহায্য করতে। কিন্তু তবুও ফাদার লরেন্স বারবার বলে দিলেন রোমিওকে, রোমিও সাবধান, তাড়াতাড়ি সবকিছু করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিও না। যা করবে খুব ভেবে চিন্তে করবে, সাবধানে।
এদিকে কাল রাত থেকে রোমিওকে পাওয়া যাচ্ছে না। দুই বন্ধু বেশ চিন্তিত ওকে নিয়ে। কোথায় যে গেছে, আদৌ বাড়ি ফিরেছে নাকি ফেরেনি এখনো, না ফিরলে কোথায় আছে, কিছুই বুঝতে পারছে না ওরা। বাড়িতে গিয়ে বেনভোলিও খোঁজ নিয়ে এসেছে, না, এখনো বাড়ি ফেরেনি রোমিও। তাহলে মার্কুশিও আবার সন্দেহ করছে রোজলিনকে। রোমিও উন্মাদ হয়ে না যাওয়া পর্যন্ত মনে হয় রোজলিন ওকে ছাড়বে না। চিন্তিত গলায় বেনভোলিও বলল, ওইদিকে টিবল্ট আবার চিঠি পাঠিয়েছে রোমিওর বাড়িতে। আমার মনে হয় রোমিওর জন্য এটা একটা চ্যালেঞ্জ। বেচারা রোমিও, সে এমনিতেই এত কষ্টে আছে, এখন আবার তাকে টিবল্টের সঙ্গে লড়াই করতে যেতে হবে। এমন সময় রোমিওকে দেখতে পেল ওরা। রোমিও, রোমিও, এদিকে! ওদের দেখতে পেয়ে রোমিও এগিয়ে গেল ওদের কাছে। গুড মর্নিং। মার্কুশিও বলল, চোখ মুখ শুকিয়ে গেছে, সঙ্গে কেউ নেই, কোথায় গেলে তুমি আমাদের বোকা বানিয়ে? তোমাদের আবার বোকা বানালাম কখন? কাল রাতে আমাদের রেখে কোথায় গেলে? কিছু মনে করো না মার্কুশিও, আমার অত্যন্ত জরুরি কাজ পড়ে গেছিল, আমাকে তখন যেতেই হতো। ও, ভদ্রতার সময় তোমার ছিল না, তাই তো? কিছুটা যেন কথা শুনিয়েই বলল মার্কুশিও। এমন সময় সেখানে নার্স এসে পৌঁছল। তাকে দেখেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল রোমিও। নার্স এসেই বলল, আপনারা বলতে পারবেন রোমিওকে আমি কোথায় পাবো? বলুন, আমি রোমিও। রোমিও নিজের পরিচয় দিতেই নার্স বলল, যদি তুমি রোমিও হও, তোমার সঙ্গে আমার কথা আছে, কিন্তু এখানে বলা যাবে না। অন্য কোথাও যাওয়া যায় কি, যেখানে কেউ নেই? মার্কুশিও মুচকি হেসে উঠতেই রোমিও বলল, তোমরা যা ভাবছো ইনি তা নন, তোমরা বাড়ি যাও, আমি আসছি, চলুন। মার্কুশিও আর বেনভোলিও বেরিয়ে যেতেই নার্স বলল, ওই লোকটা কে ছিল? কি অসভ্যের মতন আচরণ! আপনি ও নিয়ে চিন্তা করবেন না, মার্কুশিও এমনিতে ভালো মানুষ। আচ্ছা, এবার বলুন কি ব্যাপার? চারপাশটা একটু দেখে নিয়ে নার্স বলল, শোনো রোমিও, জুলিয়েট আমাকে তোমার কাছে পাঠিয়েছে। কিন্তু রোমিও, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, তুমি যদি ওকে ঠকাও বা কোনো রকমের ছলচাতুরি করার চেষ্টা করো, তার থেকে খারাপ কাজ কিন্তু আর কিচ্ছু হতে পারে না। জুলিয়েট এখন সবে যৌবনে পা দিয়েছে, সে অত্যন্ত সরল। জুলিয়েটকে আমার ভালোবাসা জানাবেন, আর আমি সত্যি বলছি, ওকে কোনো রকম ঠকানোর বিন্দু মাত্র কোনো ইচ্ছে আমার নেই। তোমার মনটা ভালো, জুলিয়েট তোমার সঙ্গে আনন্দে থাকবে। ফাদার লরেন্সের কথা নার্সকে জানিয়ে দিল রোমিও। জুলিয়েট যেন বিকেলের দিকে ভেরোনা শহরের বাইরে ফাদার লরেন্সের ওখানে চলে আসে। সেইখানেই আজকে রোমিও আর জুলিয়েটের বিয়ে হবে, আজকেই হবে। ফাদার লরেন্স নিজেই তাদের বিয়ে দেবেন। নার্স বলল, জুলিয়েট পৌঁছে যাবে, তুমি চিন্তা করো না। তারপর একটু গলা নামিয়ে বলল, রোমিও, তুমি নিশ্চিত তো? জানাজানি হলে কিন্তু কারো রক্ষে থাকবে না। এরা সবাই অত্যন্ত বিশ্বাসযোগ্য ব্যক্তি, কেউ কিচ্ছু টের পাবে না। নার্স তখনই বাড়ি গিয়ে জুলিয়েটকে খবরটা দিল। গির্জায় যাওয়ার নাম করে জুলিয়েট বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সোজা পৌঁছে গেল ফাদার লরেন্সের কাছে। সমস্ত কিছু আগে থেকেই ঠিক ছিল। সেইখানেই রোমিও আর জুলিয়েটের বিয়ে দিলেন ফাদার লরেন্স। কিছু মুহূর্তের মধ্যেই এই এতদিনের এই যে শত্রুতার সম্পর্ক, তার মধ্যে হঠাৎ করে যেন ঝর্ণার মতো দেখা দিল রোমিও জুলিয়েট নাম দুটো। কে বলবে এদের পরিবারের লোকজন প্রজন্মের পর প্রজন্ম ধরে খালি লড়াই করে গেছে, সুযোগ পেলেই একে অপরকে আঘাত করেছে, আক্রমণ করেছে। শুনছেন গপ্পমিরে ঠেকের আজকের গপ্প, উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অবলম্বনে রোমিও জুলিয়েট। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। ভেরোনা শহরের একটু বাইরে তখন অন্য এক গপ্প শুরু হয়ে গেছে। রোমিও আর জুলিয়েট বিয়ে করেছে গোপনে। তখনও ভেরোনা শহর জানে না কি অসাধারণ একটা বিপ্লবের সূচনা হয়ে গেছে ফাদার লরেন্সের হাত ধরে।
জুলিয়েট আর রোমিও এখন ভালো আছে, সুখে আছে। নার্সের সাহায্য নিয়ে এখন খুব সহজেই রোজ রাতে রোমিও এসে কথা বলে জুলিয়েটের সঙ্গে। কিন্তু এই আনন্দের সময় বেশি দিন টিকল না রোমিওর জীবনে। বেনভোলিও আর মার্কুশিওর সঙ্গে রাজপথে দেখা হয়ে গেল টিবল্টের। সেই দিন রোমিওকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারেনি টিবল্ট। সেই থেকে রোমিওর ওপর যেন আরো বেশি রেগে আছে সে। এখন রোমিওর বন্ধুদের হাতের কাছে পেয়ে এগিয়ে যেতেই মার্কুশিও নিজেও পিছপা হল না। খোলা তরোয়াল নিয়ে আবার ভেরোনা দেখল ক্যাপুলেট আর মন্টেগুদের মধ্যে লড়াই হতে চলেছে। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছল রোমিও। একদিকে প্রাণের বন্ধু, আর একদিকে জুলিয়েটের ভাই। কোনোভাবেই এখানে এদের লড়াই হতে দেওয়া চলে না। রোমিও বাধ্য হয়ে দুজনের মাঝখানে তরোয়াল নিয়ে দাঁড়ালো। তোমরা দয়া করে আর লড়াই করো না। কি হবে নিজেদের মধ্যে খুনোখুনি করে? টিবল্ট, তুমি একটু শান্ত হও। বারবার বোঝানো সত্ত্বেও টিবল্টকে সে শান্ত করতে পারল না। টিবল্ট রোমিওকে দেখে তিরস্কার করতে শুরু করলো। এই যা যা, তোর কথা আমি শুনবো ভেবেছিস? আমাকে উপদেশ দিতে আসবি না। এর উত্তরে রোমিও চাইলে অনেক কিছুই বলতে পারত। টিবল্টের সাথে যুদ্ধে নামতেও হয়তো পিছপা হতো না, কিন্তু সমস্ত কিছু মাথায় রেখে রোমিও শুধু বলল, আমি তোমাকে কখনো কোনো রকম অপমান করিনি। তোমাকে আমি ঘৃণা করতে পারি না, আর তোমাকে তার কারণ আমি বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু কাপুরুষের মতো কথা বলো না রোমিও, তোমার মুখে সমস্ত কথা মানায় না। কিন্তু আমি তো কথা বলতে চাইছি না, আমি চাইছি যুদ্ধ করতে। টিবল্টকে আর আটকে রাখা গেল না। সঙ্গে সঙ্গে তরোয়াল তুলে সে এগিয়ে গেল মার্কুশিওর দিকে। রোমিও বলে উঠল, মার্কুশিও, টিবল্ট, স্টপ! কিন্তু তার কথার ওপর দিয়ে মার্কুশিও বলে উঠল, কি টিবল্ট, তুমি নাকি বিভৎস সব যুদ্ধ শিক্ষা পেয়েছো? কই দেখাও। দুজনের লড়াই শুরু হলো। দুজনের কেউই যে হার মানার মতো মানসিকতায় নেই সেটা দেখেই বোঝা যায়। ক্রমাগত আরো হিংস্র হয়ে চলেছে এই লড়াই। রোমিও বাধ্য হয়ে দুজনের মাঝখানে এসে থামানোর চেষ্টা করলো। কি হচ্ছে? থামো থামো, তোমরা থামো, স্টপ ইট! থামো থামো, মার্কুশিও প্লিজ, টিবল্ট থামো তোমরা। রোমিওকে সামনে দেখে মার্কুশিও এক মুহূর্তের জন্য একটু ইতস্তত করলেও টিবল্ট তা করেনি। রোমিওকে ঢালের মতো বানিয়ে তার হাতের তলা দিয়ে মার্কুশিওকে আঘাত করল সে। রোমিওর ভুলে টিবল্ট মার্কুশিওকে আঘাত করল। আহত মার্কুশিও বুঝতে পারে না যে রোমিও এমনটা কেন করল। রোমিও, মন্টেগু, ক্যাপুলেটদের গালিগালাজ করতে করতে মার্কুশিও ধীরে ধীরে ব্যথায় কাবু হয়ে গেল। তোমরা সবাই এক। জি রোমিও, তুমি যুদ্ধ করতে এত ভয় পাও? টিবল্ট পরিস্থিতি দেখে এখান থেকে চলে গেল। রোমিও কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। কি করবে বুঝতে পারে না। কিছুক্ষণ পরেই বেনভোলিও আবার ফিরে আসে। রোমিওকে বলে, তোমাকে একটা খবর দেওয়ার আছে। কি হয়েছে বেনভোলিও? মার্কুশিওর মৃত্যু হয়েছে। এবার রোমিওর মাথায় রক্ত চড়ে গেল। কিছু দূরে টিবল্টকে বিজয়ী হাসি হাসতে দেখে তার দিকে তেড়ে গেল সে। কি ব্যাপার রোমিও? যাক, একটা অন্তত শেষ হয়েছে। রোমিও ভুলে গেল যে টিবল্ট জুলিয়েটের ভাই। সেই মুহূর্তে তাকে আঘাত করার থেকে বেশি আর কিচ্ছু রোমিও চায় না। প্রাণের বন্ধুর শোকে তখন অন্ধ রোমিও যুদ্ধে ডাকে টিবল্টকে। গর্জে উঠে বলে, টিবল্ট, তুমি বলেছিলে না আমি তোমাকে অপমান করেছি? এবার সেই অপমান কিরকম হয় তুমি দেখতে পাবে। হয় তুমি নয় আমি, আজ কেউ একজন মরবেই, দেখা যাবে। টিবল্ট আর রোমিও যুদ্ধে নেমেছে শুধুমাত্র একে অপরকে মারার জন্য। সে যুদ্ধের হিংস্রতা চোখে দেখা যায় না।
যে কোনো মুহূর্তে মর্মান্তিক একটা কিছু হয়ে যেতে পারে, এবং হলো তাই। রোমিওর পারদর্শিতার মুখোমুখি পেরে উঠল না টিবল্ট। একটু পরে সে লুটিয়ে পড়ল রাজপথে। বেনভোলিও বলে উঠল, রোমিও, এখান থেকে তুমি পালাও এক্ষুনি। লোকজন আছে চারপাশে, টিবল্ট মারা গেছে, তুমি এখানে থেকো না। রাজপুত্র জানতে পারলে তোমার প্রাণদণ্ড নিশ্চিত। তুমি পালাও রোমিও, তুমি পালাও। টিবল্ট মারা যাওয়ার পরে হুঁশ ফিরল রোমিওর। এটা সে কি করল? বন্ধুর শোকে অন্ধ হয়ে শেষমেশ জুলিয়েটের ভাইকে হত্যা করল সে। এরপর জুলিয়েটকে সে কি বলবে? ওখান থেকে পালিয়ে গেল রোমিও। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে রাজপুত্র এসে পৌঁছলেন। এসেই মৃতদেহ দেখে গর্জে উঠলেন, কে ঘটিয়েছে এই কাণ্ড? সেটা বলার আগে আপনাকে সবটা শুনতে হবে। টিবল্ট আগে আক্রমণ করেছিল। রোমিও দুজনকেই সামলানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। যার জেরে বাধ্য হয়ে ও দুজনের মাঝখানে চলে আসে, কিন্তু সেই সুযোগে মার্কুশিওকে হত্যা করে টিবল্ট। তারপর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ফিরে আসে। আমি রোমিওকে মার্কুশিওর মৃত্যুর খবর দিই। রাগের মাথায় টিবল্টকে হত্যা করে রোমিও, কিন্তু টিবল্টকে প্রথমে লড়াইয়ের সময়ে রোমিও আক্রমণ করতে চায়নি। এবার আপনি বিচার করুন। টিবল্টকে হত্যা করে গা ঢাকা দিয়েছে রোমিও। সে জানে তার প্রাণদণ্ডই হবে। রোমিও যে কি ঘোরতর ভুল করেছে এখন বুঝতে পারছে। ফাদার লরেন্সের কাছে এসে লুকিয়ে আছে সে। গুহায় ফিরে রোমিওকে খুঁজতে শুরু করলেন ফাদার। রোমিও, 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 বাইরে এসো। তোমার কোনো ভয়ের কারণ নেই এখানে। রোমিও গুহার ভেতর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কিছু খবর পেলেন ফাদার? তোমার মৃত্যুদণ্ড হয়নি ঠিকই, কিন্তু তোমাকে শহর থেকে নির্বাসিত করা হয়েছে। নির্বাসন? নিজের শহর থেকে নির্বাসিত হওয়ার চেয়ে মৃত্যুও বোধহয় বেশি ভালো। কিন্তু পৃথিবীতে আরো অনেক জায়গা আছে রোমিও, অনেক দেশ আছে। ভেরোনা থেকে নির্বাসিত হয়েছে বলে তোমার জীবন থেমে যাওয়ার কোনো কারণ নেই। ভেরোনার বাইরে আমার জন্য কোনো জগৎ নেই ফাদার। এখান থেকে নির্বাসন পাওয়ার অর্থ মৃত্যু। তুমি একটা ঘৃণ্য কাজ করেছো রোমিও, যার জন্য মৃত্যু ছাড়া অন্য কোনো শাস্তি হতে পারে না। একটা মানুষকে হত্যা করেছো তুমি, সে যেই হোক না কেন। রাজপুত্র তোমার উপর দয়া করে আইন লঙ্ঘন করেছেন, তোমাকে মৃত্যুদণ্ড দেননি। ইউ শুড বি থ্যাঙ্কফুল ফর দিস। রোমিও এসব কথা জানে না এমন নয়, কিন্তু ভেরোনা ছেড়ে সে কি করে যাবে? এখনো জুলিয়েটের সঙ্গে তার কথা বলার সুযোগ হয়নি। সবেমাত্র তাদের বিয়ে হয়েছিল, আর এরই মধ্যে সবকিছু যেন কিরকম নষ্ট হয়ে যেতে চলেছে। জুলিয়েট যেখানে থাকে সেই শহর ছেড়ে তাকে চলে যেতে হবে, এই কথা মানতে পারছে না রোমিও। রোজ রাতে গিয়ে তার সঙ্গে কথা বলতে পারবে না, সারা রাত জাগতে পারবে না দুজনে একসাথে, এই কথা ভাবলেও কষ্ট হচ্ছে রোমিওর। ফাদার লরেন্সকে সে কথা বলার পর তিনি শান্ত গলায় বললেন, রোমিও, তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ আমি সেটা বুঝতে পারছি, কিন্তু না, আপনি বুঝতে পারছেন না, কেউই বুঝতে পারবে না। জুলিয়েটকে ভালোবেসে বিয়ে করে তারপরে নির্বাসন, কারণ তারই ভাইকে আমি নিজের হাতে খুন করেছি। এর থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে না ফাদার। তাই আর যাই হোক, এই যন্ত্রণা আপনি বুঝতে পারছেন, এমন ভুল অন্তত আমাকে বোঝাবেন না। এমন সময় বাইরের দরজায় কেউ একটা কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে ফাদার ইশারায় রোমিওকে লুকোতে বললেন। তারপর দরজা খুললেন ফাদার লরেন্স। জুলিয়েটের নার্স এসেছে। সে বলল, ফাদার, রোমিও কোথায় বলতে পারেন? সে এখন কিঁদে ভাসাচ্ছে। নির্বাসনের খবর এই কিছুক্ষণ আগেই সে পেয়েছে। ওইদিকে জুলিয়েটেরও একই অবস্থা। হায় রে, সারাদিন ধরে মেয়েটা কেঁদেই চলেছে। রোমিও নার্সকে দেখে বেরিয়ে এলো। আপনি জুলিয়েটের কথা বলছিলেন না? কেমন আছে জুলিয়েট? জুলিয়েট আমাকে ঘেন্না করে, তাই না? আচ্ছা, জুলিয়েট কোথায়? ও কি সবটা শুনেছে?
কারোর সাথে কোনো কথা বলে না, সারাদিন ঘরে একা একা থাকে। একবার টিবল্টের নাম, একবার তোমার নাম, কেঁদেই চলেছে সে। ঈশ্বর, এসব কি হয়ে গেল? আমি যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসলাম, সে কিনা হত্যা করলো আমার ভাইকে। এ শোকে যন্ত্রণা আমি কি করে সহ্য করব ঈশ্বর? রোমিও এই কথা শুনে অস্থির হয়ে উঠল, কিন্তু কি করবে বুঝতে পারছে না সে। কোনো রকমে ফাদার লরেন্স তাকে শান্ত করল। মনে রাখো, আর যাই হোক না কেন জুলিয়েট আছে, তুমি আছো। তোমার প্রাণদণ্ড হয়নি। টিবল্ট তোমাকে খুন করতে এসেছিল কিন্তু পারেনি, ঠিক আছে, নির্বাসন পেয়েছ, সেটা হবারই ছিল। রোমিও, তুমি এখন যাও, জুলিয়েটের সঙ্গে কথা বলো, কিন্তু সাবধানে, কেউ যেন দেখতে না পায়। তারপর তুমি চলে যাবে মান্টুয়ায়। তার মধ্যে আমরা রাজপুত্রের কাছে যাব যাতে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়। জুলিয়েট রোমিওর জন্য একটা আংটি পাঠিয়েছিল, সেটা রোমিওর হাতে দিয়ে নার্স বেরিয়ে গেল। ফাদার লরেন্স বললেন, তুমি মান্টুয়ায় চলে যাও, আমি তোমাকে খবর পাঠাতে থাকব, সাবধানে। একমাত্র মেয়ে দিন রাত কেঁদে চলেছে দেখে চিন্তিত হয়ে পড়লেন বৃদ্ধ ক্যাপুলেট। অনেক ভেবে চিনতে শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন যে প্যারিসের সঙ্গে জুলিয়েটের বিয়েটা এখনই দিয়ে দেবেন। 2 বছর অপেক্ষা করার আর দরকার নেই। কিছুদিনের মধ্যেই বিয়েটা দিয়ে দেওয়া হোক, বিয়ের আনন্দে হয়তো ভাইয়ের মৃত্যুর শোক কিছুটা কমবে। কাউন্ট প্যারিসকে সেই কথা বলাতে নিমেষেই সে রাজি হয়ে গেল। এদিকে সারা রাত ধরে জুলিয়েটের বারান্দায় সময় কাটিয়েছে রোমিও আর জুলিয়েট। নার্স নজর রেখেছে যাতে কেউ এদিকে না আসে। অনেক কথার মধ্যে বারবার খালি ওদের মনে ভয় ঢুকছে, কেউ কি দেখে ফেলল, কেউ আড়ি পাচ্ছে না তো। রোমিওকে যেতে দিতে মন চাইছে না জুলিয়েটের, কিন্তু অন্য কোনো উপায় তো নেই। রোমিও, আমার ভয় করছে। এরপরে কবে ওদের দেখা হবে, আদৌ হবে কিনা ওরা জানে না। রোমিওর মনেও যে ভয় নেই এ কথা কেউ বলতে পারবে না, কিন্তু এখন জুলিয়েটের সামনে নিজের ভয়ের কথা বলতে পারল না রোমিও। উল্টে বলল, চিন্তা করো না জুলিয়েট, ফাদারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি নিশ্চয়ই সব ঠিক করে দেবেন। একটু চুপ করে থেকে তারপর রোমিও বলল, তুমি ঠিক আছো? জুলিয়েট এ কথার কোনো উত্তর দিল না। জুলিয়েট, তোমার ভাইকে আমি জানি, নার্সের থেকেই সব শুনেছি। রোমিওর হাতটা আলতো করে নিজের হাতের মধ্যে নিল জুলিয়েট। কে জানে এই স্পর্শ আর কোনোদিনও তারা পাবে কিনা। কিভাবে হঠাৎ সব নষ্ট হয়ে গেল রোমিও? এরকম তো হওয়ার কথা ছিল না। সব ঠিক হয়ে যাবে জুলিয়েট, একটু ভরসা রাখো। কিন্তু যদি না হয়? কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকলো রোমিও। 2 চোখ ভরে দেখল তার প্রেমিকাকে, তারপর বলল, তাহলে মেনে নিতে হবে, কিন্তু তবুও আমরা জানবো যে। অনেকটা কাছে টেনে নিল জুলিয়েটকে, 2 হাতে জুলিয়েটের মুখটা ধরে বলল, যে আমরা চেষ্টা করেছি, আমরা পথের বিচার করিনি, আমরা পাথেয়র হিসেব রাখিনি, আমাদের ভালোবাসা কোনো অনুশাসনের ভয়ে পেয়ে হারিয়ে যায়নি। আর আমাদের কি হবে? আর দেখা হবে না আমাদের? ভরসা রাখো জুলিয়েট, ভরসা রাখো। বলতে গিয়ে রোমিওর গলাও ধরে এসেছে, লুকোতে পারেনি। চোখের কোলে জল জমেছে দুজনেরই। আর যদি নাই হয়, তবু we will always have Verona। এরই মধ্যে নার্স এসে বলল যে লেডি ক্যাপুলেট জুলিয়েটের সঙ্গে কথা বলতে আসছেন। শেষবারের মতো জুলিয়েটকে চুমু খেয়ে বারান্দা থেকে নেমে গেল রোমিও। আবারও জুলিয়েটের অস্ফুট স্বরে ডাক, রোমিও। জুলিয়েটের গলা শুনে একটু যেন থমকে গেল রোমিও।
আমাদের ভালোবাসায় ভরসা রাখো জুলিয়েট। আর সব কিছু মিথ্যে হলেও ওর চেয়ে সত্যি আর কিচ্ছু নেই। তুমি ভরসা রাখো। জুলিয়েট মুখ ফুটে এবার আর বলতে পারল না যে তারও ভয় করছে। তার মনে হচ্ছে যে আর হয়তো রোমিওকে সে কোনো দিন দেখতে পাবে না, কিন্তু বলতে পারল না সেই কথা। এখন রোমিওকে একা থাকতে হবে, যেতে হবে অনেক দূরে। এখন সে যদি রোমিওকে দুর্বল করে দেয় তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। জুলিয়েটের সঙ্গে কাউন্ট প্যারিসের বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। মায়ের কাছ থেকে সেই খবর পেয়ে এবার ভয় পেয়ে গেল জুলিয়েট। তার বিয়ে যে কদিন আগেই হয়ে গেছে, রোমিওর সঙ্গে সে গিয়ে বিয়ে করে এসেছে ফাদার লরেন্সের কাছে। এখন সে কথা জানাজানি হয়ে গেলে যে ঠিক কি হবে সেটা ভাবলেই ভয় লাগছে জুলিয়েটের। সে বাবা মাকে ডেকে বলল, আমার এখন মন ভালো নেই, ভীষণ অস্থির লাগছে। তোমরা কিছুদিনের জন্য এই বিয়েটা পিছিয়ে দাও। এই মানসিক পরিস্থিতিতে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু ক্যাপুলেট দম্পতি সেই কথা কানেই তুললেন না। উল্টে জুলিয়েট যখন তাদের বলল যে সে এই বিয়ে করতে চায় না, তখন রাগে ফেটে পড়লেন বৃদ্ধ ক্যাপুলেট। তুমি হয় বৃহস্পতিবার চার্চে যাবে, নয়তো ইউ আর নট ইভেন লুকিং এট মি অ্যাগেন। বাবা, আমার কথাটা একবার বুঝবার। তোমার একটা কথাও আমি শুনবো না। যখন ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করেছিলাম, তখন যদি জানতাম কি যে ভুলটাই আমি করেছি। জুলিয়েট আর কোনো কথা বলল না। সে জানে প্যারিসের মতো ভালো সম্বন্ধ সে আর পাবে না। তাই এই সব কিছুর মধ্যে ক্যাপুলেট তার মেয়ের বিয়ে নিয়ে এমন ব্যস্ত হয়ে উঠেছেন। এদিকে ক্যাপুলেট বলে চললেন, তোমাকে আর একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই। যদি তুমি এই বিয়েতে রাজি না হও, তাহলে এই বাড়িতেও আর তোমার কোনো জায়গা নেই। তারপর তোমার যা ইচ্ছে হয় করো। এই ক্যাপুলেটই কিছুদিন আগে পর্যন্ত মেয়ে রাজি না হওয়া অবধি কিছুই করতে চাইছিলেন না। একদিকে রোমিও নেই, অন্যদিকে এই বিয়ের খবর, তার উপর বাবার এই আচরণ, সবকিছু মিলিয়ে জুলিয়েট ভেঙে পড়ল। বাবা, এই বিয়ে করলে আমার মৃত্যু হবে। আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি বাবা। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। ক্যাপুলেট জুলিয়েটের কথা মানলেন না। যখন বাবার কাছে ভিক্ষা চেয়েও জুলিয়েট এই বিয়ে বন্ধ করতে পারল না, তখন সে অস্থির হয়ে উঠল। সে একদিকে রোমিওর স্ত্রী, সেই রোমিও যে এখন কোনো ভিলেনের চেয়ে কম নয় ক্যাপুলেটদের চোখে। নার্সের কাছে কেঁদে ফেলল জুলিয়েট। রোমিও এখনো বেঁচে আছে। এই কিছুদিন আগে আমরা বিয়ে করেছি। আমি কি করে আবার বিয়ে করব? দুর্বল লাগছে জুলিয়েটের, একা লাগছে খুব। এখন যদি রোমিও থাকতো, হয়তো ও বলতে পারত কি করা দরকার। নার্স শান্ত গলায় বলল, আমার মনে হয় তোমার কাউন্ট প্যারিসের সাথেই বিয়ে করা উচিত। নার্সের মুখে এ কথা শুনে ভীষণ অবাক হলো জুলিয়েট। নার্স বলে চলল, রোমিও নির্বাসন দণ্ড পেয়েছে। আমার বা তোমার এখানে কিচ্ছু করার নেই। অন্তত এই মুহূর্তে তোমার হাতে কিছু নেই। এখন যদি তোমার পরিবারও তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, জুলিয়েট, তোমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমার মনে হয় তুমি কাউন্ট প্যারিসের সাথে বিয়েতে রাজি হয়ে যাও। নার্সের কথা শুনে বেশ কিছুক্ষণ জুলিয়েট কোনো কথা বলল না। তারপর ধীরে ধীরে বলল, মাকে বলো আমি একটু বেরিয়েছি। ফাদার লরেন্সের কাছে গেছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। নার্সের কথা যে তার ভালো লাগেনি সেটা মুখে না বললেও বুঝিয়ে দিল জুলিয়েট। নার্স নিজেই এতবার রোমিওর ব্যাপারে এত ভালো ভালো কথা বলেছে, কিন্তু আজ ফাদার লরেন্স নিশ্চয়ই কোনো উপায় বের করে দিতে পারবেন। আর কেউ ঘরে চলে আসার আগেই বেরিয়ে পড়ল জুলিয়েট। ওদিকে ফাদার লরেন্সের কাছে পৌঁছে গেছে কাউন্ট প্যারিস, জুলিয়েট আর তার বিয়ে নিয়ে কথা বলতে। ফাদার লরেন্স, জুলিয়েটের সঙ্গে আমার বিয়ে নিশ্চয়ই শুনেছেন। আমার ইচ্ছে বিয়েটা যত তাড়াতাড়ি। কথার মধ্যেই জুলিয়েট এসে উপস্থিত। জুলিয়েটের দেখা পেয়ে কাউন্ট প্যারিস একটু অবাকই হল।
জুলিয়েটের মনের অবস্থা যে ভালো নয় তা কাউন্ট প্যারিস জানে। কেঁদে কেঁদে তোমার মুখটা শুকিয়ে গেছে। বুঝতে পারছি এখন ফাদার লরেন্সের সঙ্গে কথা বললে হয়তো তুমি হালকা বোধ করবে। আশা করি তুমি ফাদারের কাছে কনফেস করবে সবকিছু। তারপর একটু চুপ করে থেকে আবার বলল, আমাকে যে ভালোবাসো সেটাও জানিও। আমি কিন্তু বৃহস্পতিবারের অপেক্ষায় আছি। জুলিয়েট কিছুতেই প্যারিসের কোনো কথাতেই সহজ কোনো উত্তর দিল না। মুখ ঘুরিয়ে ফাদারকে বলল, ফাদার, এখন আপনার সঙ্গে কথা বলা যাবে নাকি আমি সন্ধ্যের দিকে আসব? ফাদার লরেন্স কিন্তু জানেন জুলিয়েটের মনের অবস্থা ঠিক কিরকম। কিছুই তো তার জানতে বাকি নেই। জুলিয়েটের সঙ্গে একান্তে কথা বলা যে খুব দরকার সেটা বুঝে কাউন্টকে চলে যেতে বললেন ফাদার লরেন্স। প্যারিস, তুমি এখন এসো, আমি এখন জুলিয়েটের সঙ্গে কথা বলবো। প্যারিস ভাবছে এই সব কিছুই বোধহয় বিয়ের আগে কনফেস করার জন্য। জুলিয়েট শান্ত মনে বিয়ে করতে চায়, কিন্তু জুলিয়েটের মনে যে কি ঝড় চলছে সেটার কোনো ধারণাই প্যারিসের নেই। প্যারিস যেতেই দরজা বন্ধ করে ভেঙে পড়ল জুলিয়েট। ফাদার, ফাদার, আমি জানি না আমার এখন কি করা উচিত। বাবা যেভাবে বিয়ের জন্য অন্য কাউকে বিয়ে করার আগে আমি নিজেকে শেষ করে দিতে চাই ফাদার। কোন রকমে তাকে সামলে ফাদার লরেন্স বললেন, বাবার কথায় আপত্তি করো না। ফাদার লরেন্সের কথা শুনে চমকে তার দিকে তাকালো জুলিয়েট। দু চোখ বিস্ফারিত, চোখের তলায় কালি জমতে শুরু করেছে। ফাদার লরেন্সের মুখে এই কথা! নার্স বলছিল যখন, তখন তাও মেনে নিয়েছিল, কিন্তু ফাদার! আমি রোমিও ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না ফাদার। আমাকে লুকিয়ে রাখুন যাতে কেউ খুঁজে না পায়। ভয় আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসবে, কিন্তু সে সব কিছু করতে আমি রাজি। যা ইচ্ছে করুন আপনি, কিন্তু রোমিওর সঙ্গে এই বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না ফাদার। আমি এটা করতে পারবো না। তুমি কাউন্ট প্যারিসকে বিয়ে করতে রাজি হয়ে যাও জুলিয়েট। বাবার সঙ্গে আর ঝগড়া করো না, কিন্তু আমার কথা মন দিয়ে শোনো। গলা নামিয়ে বললেন ফাদার লরেন্স, কাল বুধবার, কাল রাতে নার্সকে তোমার সঙ্গে ঘুমোতে দেবে না। এই শিশিতে করে তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা জলের সঙ্গে মিশিয়ে খেয়ে শুয়ে পড়বে। এর প্রভাবে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর তখন তোমার শরীরে মৃতদেহের সমস্ত লক্ষণ একটু একটু করে ফুটে উঠবে। গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে, নাড়ির স্পন্দন পাওয়া যাবে না, সবাই ভাববে তুমি মৃত। শরীর মৃতদেহের মতো ঠান্ডা হয়ে যাবে, আর এইভাবেই থাকবে পরের 42 ঘন্টা। তখন সবকিছু বন্ধ করে তোমার বাবা বাধ্য হয়ে তোমার দেহ পাঠাবেন ক্যাপুলেটদের পারিবারিক সমাধিতে। ইতিমধ্যে আমি রোমিওর কাছে খবর পাঠিয়ে দেব। তোমার আবার ঘুম ভাঙলে তুমি আর রোমিও চলে যাবে মান্টুয়া। আমি এক্ষুনি রোমিওর কাছে খবর পাঠাচ্ছি। কোনো চিন্তা করার দরকার নেই, ভয় পেও না, সাবধানে থাকবে। জুলিয়েট ফাদারের হাত থেকে শিশি নিয়ে বেরিয়ে গেল। বাড়ি ফিরে এলো। বাড়ি এসে বাবা মাকে জানালো, বাবা, আমি প্যারিসকে বিয়ে করব। বাহ, খুব ভালো কথা তো। তাহলে আমি আয়োজন শুরু করছি। ক্যাপুলেট প্যালেসে আবার পুরো দমে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। দুদিনের মধ্যে অনেক কাজ। সবাই ব্যস্ত হয়ে উঠল জুলিয়েট আর কাউন্ট প্যারিসের বিয়ের উৎসবের প্রস্তুতিতে। গোটা ভেরোনা শহরে ছড়িয়ে পড়ল সেই বিয়ের খবর। মেয়ের জন্য এর থেকে ভালো সম্পর্ক আর পেতেন না ক্যাপুলেট। এই খুশিতে যেন আরোই উচ্ছ্বসিত গোটা ক্যাপুলেট পরিবার। বাড়ির ছেলের মৃত্যুর শোকের মধ্যেই কোথাও যেন আবার আনন্দের অনুভূতি ফিরে এসেছে ক্যাপুলেট প্যালেসে। বিয়ের আগের দিন ডিনারের পর নিজের বারান্দায় এসে দাঁড়ালো জুলিয়েট। এইখানে দাঁড়িয়েই সারা রাত সে কথা বলেছিল রোমিওর সাথে। তখন রোমিও ছিল পাঁচিল টপকে আসা এক বেপরোয়া প্রেমিক।
আর বারান্দা থেকে ফিসফিস করে কথা বলা জুলিয়েট তখন নির্দ্বিধায় তাকে বলেছিল, ভালোবাসি। আজ এখানে দাঁড়িয়ে জুলিয়েটের ভয় করছে ঠিকই, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই সেটাও সে জানে। রোমিওর মুখটা দেখতে পাচ্ছে সে। সেই উৎসুক চোখ নিয়ে প্রথম দিন ওর দিকে তাকিয়েছিল রোমিও। সবকিছু ঠিক থাকলে আবার ঠিক সেইভাবেই রোমিওকে দেখতে পাবে ও। নিজের অজান্তেই এক ফোঁটা চোখের জল জুলিয়েটের গাল বেয়ে গড়িয়ে পড়ল। ফাদার লরেন্সের দেওয়া ওষুধ জলে মিশিয়ে খেয়ে শুয়ে পড়ল জুলিয়েট। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে চোখ বন্ধ হয়ে এলো তার। পরের দিন সকালে নার্স জুলিয়েটকে ডাকতে গিয়ে দেখল তার নিঃশ্বাস পড়ছে না, বুকে কোনো শব্দ নেই, শরীর একেবারে শক্ত কাঠের মতো। জুলিয়েট, তুমি সাড়া দিচ্ছ না কেন? জুলিয়েট, এ কি সর্বনাশ! জুলিয়েট, জুলিয়েট, কি হয়েছে তোমার? তুমি সাড়া দিচ্ছ না কেন? ঈশ্বর, সমস্ত শরীর ঠান্ডা। জুলিয়েট! ভয় পেয়ে সে ডেকে আনলো ক্যাপুলেট দম্পতিকে। তারা মেয়ের অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন ডাক্তারকে। ডাক্তার পরীক্ষা করে জানালেন যে জুলিয়েটের অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ফেলেছে সে। মুহূর্তের মধ্যে উৎসবের প্যালেসে ভেঙে পড়ল সবাই। জুলিয়েট, জুলিয়েট, আমার একমাত্র মেয়ে, সেও থাকলো না। ভেঙে পড়লেন ক্যাপুলেট। কিভাবে যে এত বড় সর্বনাশ হয়ে গেল তারা কেউ ভেবে কুল কিনারা পাচ্ছে না। এ কি হলো বলো তো? ছেলেটা গেল, সেটাই ভাবছি, এবার কি মেয়েটাও? আরে, শোক ঘিরে থাকলেও ক্যাপুলেট পরিবারের রীতি অনুযায়ী সমস্ত নিয়ম পালন করতেই হবে। কাঁদতে কাঁদতে মেয়ের কফিন ফুল দিয়ে সাজালেন তাঁরা। এর চেয়ে আমার মৃত্যু হলো না কেন? কি হয়ে গেল? ফাদার লরেন্স এসে পৌঁছলেন। তাঁর তত্ত্বাবধানে জুলিয়েটকে নিয়ে যাওয়া হলো। ক্যাপুলেটদের রীতি অনুযায়ী কফিনে করে মেয়ের মৃতদেহ এক রাতের জন্য পাঠিয়ে দেওয়া হলো তাদের পরিবারের সমাধি ঘরে। ওদিকে ফাদার লরেন্সও বসে নেই। একজন বিশ্বস্ত লোককে নির্দেশ দিয়ে তিনি মন্টুয়ায় রোমিওর কাছে পাঠিয়েছিলেন। তার পরিকল্পনা অনুযায়ী রোমিওকে সে সব কথা খুলে বলবে, তারপর রাতের অন্ধকারে নিয়ে আসবে ক্যাপুলেটদের সমাধি ঘরে। ফাদার লরেন্স জানেন ঠিক কখন এই ওষুধের প্রভাব কাটবে। সেই অনুযায়ী জুলিয়েট চোখ খুললেই তাকে আর রোমিওকে দেখতে পাবে। তারপর দুজনকে নিরাপদে সীমান্ত পেরিয়ে মান্টুয়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও তৈরি আছে ফাদার লরেন্সের। কিন্তু রোমিওর দুর্ভাগ্য, লরেন্সের লোক পৌঁছনোর আগেই সেখানে পৌঁছল রোমিওর ভৃত্য বালথেজার, যে এসব পরামর্শের কথা কিছুই জানে না। খবর শুনেছ? কি হয়েছে? জুলিয়েট নেই। মানে কি হয়েছে জুলিয়েটের? কি হয়েছে? জুলিয়েট মারা গেছে। ও নিথর দেহ কফিনে করে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাপুলেটদের সমাধি ঘরে। বালথেজারের মুখে এ কথা শুনে অস্থির হয়ে উঠল রোমিও। না না না, এসব কি বলছিস তুই? কি বলছিস জুলিয়েট? আমার জুলিয়েট, আমার জুলিয়েট। নিজেকে আর কিছুতেই সামলে রাখতে পারছে না রোমিও। সঙ্গে সঙ্গে ঘোড়ায় চেপে বেরিয়ে পড়ল সে। কাছেই এক ব্যক্তি থাকেন যিনি বিভিন্ন রকমের ওষুধ বানান। তাকে গিয়ে রোমিও বলল, আমাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ বানিয়ে দাও, আমার ভীষণ দরকার, এক্ষুনি বানিয়ে দাও। লোকটা বিষ বিক্রি করতে চায়নি, কিন্তু রোমিও আর স্থির থাকতে পারছে না। চোখ বন্ধ করলেই সে দেখতে পাচ্ছে জুলিয়েটের নিষ্পাপ মুখটা। সেই মুখ
যে কোনোদিন ফ্যাকাশে হয়ে যাবে, ওই চোখ দুটোই যে কোনোদিন প্রাণ থাকবে না, এই কথা ভাবলেই তার গলা বুজে আসছে। লোকটার কাছ থেকে বিষ নিয়ে বেরিয়ে এলো রোমিও। ওদিকে ফাদার লরেন্স জানতে পেরেছেন যে রোমিওর কাছে খবর পৌঁছয়নি, কিন্তু জুলিয়েটের জ্ঞান ফিরতে আর মাত্র 3 ঘন্টা বাকি। তিনি সঙ্গে সঙ্গে ভেবে নিলেন যে জুলিয়েটের জ্ঞান ফিরলেই তাকে তাঁর কাছে লুকিয়ে রেখে দেবেন, তারপর রোমিওর কাছে আবার খবর পাঠানোর চেষ্টা করবেন। কাউন্ট প্যারিসের অবস্থাও রোমিওর মতোই। জুলিয়েটকে সে সত্যি সত্যি ভালোবাসত। তার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেল সমাধি ঘরের দিকে। পরদিন সকালেই জুলিয়েটকে কবর দেওয়া হবে, তার আগে শেষবার তাকে দেখতে চায় প্যারিস। অন্যদিকে রোমিও ততক্ষণে পৌঁছে গেছে সমাধি ঘরের কাছে। প্যারিস এসে দেখে বাইরে অন্ধকারে ঘুরঘুর করছে মন্টেগুদের নির্বাসিত ছেলে রোমিও, যে টিবল্টকে হত্যাও করেছে। এমনিতেই নিজেকে মনে মনে ক্যাপুলেটদের একজন বলে মনে করেই নিয়েছিল কাউন্ট প্যারিস। এখানে রোমিওকে দেখে তার মাথা গরম হয়ে গেল। এই রোমিওটা এখানে কি করছে? টিবল্টকে মেরে শান্তি হয়নি তাহলে? ক্যাপুলেটদের সর্বনাশ না করে থামবে না এই ছেলেটা। এই ভেবে তরোয়াল বের করে রোমিওকে আক্রমণ করল কাউন্ট প্যারিস। রোমিও অবশ্য শত্রুর আক্রমণের জন্য তৈরি হয়েই এসেছিল, সেও প্রতি আক্রমণ করল। রোমিওর পারদর্শিতার সামনে টিকতে পারল না কাউন্ট প্যারিস। কিছুক্ষণের মধ্যেই তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল ক্যাপুলেটদের সমাধি ঘরের সামনে। প্যারিসকে ধরাশায়ী করে সমাধি ঘরে ঢুকল রোমিও। ততক্ষণে গলা শুকিয়ে এসেছে। জুলিয়েটকে শুধুমাত্র একবার দেখতে চায় সে, কিন্তু মৃত জুলিয়েটকে দেখার মতো সাহস খুঁজে পাচ্ছে না সে। বীর রোমিও এই প্রথমবার যেন একটু হলেও নিজের মধ্যে ভয়ের স্পন্দন খুঁজে পাচ্ছে। মোমবাতির ম্লান আলোয় সে দেখল কফিনে শুয়ে আছে জুলিয়েট। কোথায় তার সেই প্রাণবন্ত চোখ? রোমিওকে দেখে তার সেই ঝর্ণার মতো হাসি। রোমিও ভালোবাসার কথা বলতেই সেই লজ্জায় লাল হয়ে ওঠা জুলিয়েটের গাল দুটো। বুকের মধ্যে যেন কিছু একটা দপ করে নিভে গেল রোমিওর। অদৃশ্যে বিশ্বাস করতে মন চায় না, কিন্তু এতক্ষণ অবধি সে একটা আশা নিয়েছিল যে হয়তো খবরটা মিথ্যে, হয়তো জুলিয়েট বেঁচে আছে, হয়তো পুরোটাই খেলা, শুধু ফাঁকি। এক্ষুনি হয়তো জুলিয়েট চোখ মেলে তাকাবে, রোমিওর এই অবস্থা দেখে হেসে ফেলবে, ওকে জড়িয়ে ধরবে। কিন্তু ফাদার লরেন্সের দেওয়া ওষুধের প্রভাব তখনও কাটেনি, তাই জুলিয়েটের জ্ঞানও তখনও ফেরেনি। অস্ফুটে রোমিও বলে উঠল, জুলিয়েট! টিবল্টের কবরের কাছে গিয়ে রোমিও বলল, আমাকে ক্ষমা করো টিবল্ট, আমাকে ক্ষমা করো। কোনোভাবে যদি তুমি সবটা জানতে, হয়তো এসব কিছুই হতো না। আমাকে ক্ষমা করো টিবল্ট। জুলিয়েটের নিথর দেহ হাতে নিয়ে একবার জড়িয়ে ধরল রোমিও। নিজেকে একটু একটু করে তৈরি করছে সে মৃত্যুর জন্য। জুলিয়েটের জ্ঞান ফিরতে তখনও কিছু দেরি আছে, কিন্তু রোমিও সে কথা জানে না। আর নিজেকে সামলাতে পারল না রোমিও। জুলিয়েট মৃত ধরে নিয়েই শেষবারের মতো জুলিয়েটের ঠোঁটে একবার ঠোঁট ছুঁয়ে নিজের আনা সেই বিষের শিশি খুলে গলায় ঢেলে দিল।
ক্ষমা করো টিবল্ট। কয়েক মুহূর্তের মধ্যে বিষের জ্বালায় ছটফট করতে করতে জুলিয়েটের কফিনের পাশে শেষ নিঃশ্বাস ফেলল রোমিও। সেই রোমিও, যে রোমিও জুলিয়েটের প্রেমে পাগল হয়ে চিরশত্রু ক্যাপুলেটের বাড়িতে রাতের পর রাত প্রাণ হাতে করে ছুটে গেছে শুধুমাত্র প্রেমিকার সঙ্গে সময় কাটাবে বলে। যে রোমিও নির্দ্বিধায় বলে দিতে পারে, হ্যাঁ জুলিয়েট, আমি তোমাকে ভালোবাসি। সমস্ত ভেরোনা যার ঐশ্বর্যে, যার রূপে, যার গুণে মুগ্ধ, সেই রোমিওর নিথর দেহ পড়ে থাকল তার প্রেমিকার পাশে। নিয়তি, ভাগ্য, এই উত্তর না পেয়ে চিরদিনের মতো চোখ বুঝল রোমিও। এরই মধ্যে এসে পৌঁছলেন ফাদার লরেন্স। এই করুণ অবস্থা দেখে চিৎকার করে বলে উঠলেন, রোমিও, রোমিও, এত রক্ত কিসের? একি প্যারিস, হোয়াট হ্যাপেন্ড হিয়ার? জুলিয়েট, 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 জুলিয়েট। আস্তে আস্তে জ্ঞান ফিরছে জুলিয়েটের। কফিন থেকে বেরোতেই সে জিজ্ঞেস করল, রোমিও, রোমিও, ফাদার, ফাদার রোমিও কোথায়? হঠাৎ বাইরে কিসের আওয়াজ শোনা যায়। ফাদার লরেন্স ধরে আসা গলায় জুলিয়েটকে বললেন, শেষ, মা, মা সব শেষ হয়ে গেছে। রোমিও, প্যারিস, দুজনের মৃত্যু হয়েছে এখানে। শোনো, এখন সময় নষ্ট করো না, আমার সঙ্গে চলো। এখানে থাকা নিরাপদ নয় এখন। মানে কি বলছেন আপনি? আমি আমি কোথাও যাব না। রোমিওর মৃত্যু মানে? এরই মধ্যে রোমিওর মৃতদেহ দেখতে পেয়ে সেই দিকে ছুটে গেল জুলিয়েট। রোমিও, 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 কথা বলছো না কেন? কি হয়েছে তোমার রোমিও? রোমিও, কি এটা কি বিষ? রোমিও, রোমিও, এটা তুমি কি করলে রোমিও? কি করলে? খালি শিশি দেখে বুঝতে পারল জুলিয়েট বিষ খেয়ে রোমিও নিজেকে মেরে ফেলেছে। রোমিও আর নেই। রোমিওকে আর কোনোদিন দেখতে পাবে না জুলিয়েট। প্রেমিকের ঠোঁটে শেষবার চুমু খেল জুলিয়েট। রোমিওর কোমরে বাঁধা ছুরিটা বের করে নিমেষের মধ্যে নিজের বুকে বিঁধে দিল ক্যাপুলেটদের আদরের কন্যা জুলিয়েট। আমাদের ভালোবাসা জোনাকির মতো সারিয়ে তুলবে মৃত প্রেমের ক্ষত। ঘৃণার মাটিতে যত আছে অভিশাপ, আমাদের কবরে ফোটাবে গোলাপ। যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় স্থির হয়ে গেল তার শরীর। এক এক করে সবাই খবর পেয়ে ছুটে এলো। মন্টেগু, ক্যাপুলেট, লরেন্স, ভেরোনার রাজপুত্র এসে পৌঁছলেন। সবার সামনে ফাদার লরেন্স সবকিছু খুলে বললেন, এখন কিছু লুকিয়ে রেখে আর কোনো লাভ নেই।
কিভাবে দুজন দুজনকে শুধুমাত্র ভালোবেসেছিল, নিঃশর্তে নির্দ্বিধায় তারা একে অপরের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিল। দুটো সরল সহজ মন কিভাবে ভাঙতে ভাঙতে আজ একেবারে সবকিছু শেষ হয়ে গেছে, শুধুমাত্র কোনো এক সময় দুটো পরিবারের মধ্যে শত্রুতা ছিল বলে। নিয়তি, দুর্ভাগ্য, কেউ বলতে পারবে না। যে ঘৃণার কথা রোমিও সেই প্রথম দিন বলেছিল, সেই ঘৃণাই আজ অদ্ভুতভাবে খেলা করে দুজনকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। ছেলে মেয়ের মৃত্যুতে মন্টেগু, ক্যাপুলেট সবাই ভেঙে পড়লেন। ভেবে কুল পাচ্ছেন না কেউ যে কেন এই সব কিছু ঘটল, কিন্তু এর পিছনে যে তারা সবাই দায়ী সেটা বুঝতে কারোর বাকি নেই। এদিকে রোমিওর নির্বাসনের পর থেকে তার মা শয্যাশায়ী। তারও মৃত্যু হয়েছে গতকাল রাতে। শোকের ছায়া নেমে এলো গোটা ভেরোনাতে। শুধুমাত্র ঘৃণার বশে যে কি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন আজ সত্যি হয়ে গেছে, সবাই মিলে আজ সেটা বুঝতে পারলেও কারোর কিচ্ছু করার নেই। বৃদ্ধ ক্যাপুলেট আর মন্টেগু তখন একে অপরকে সান্ত্বনা দিতে দিতে বললেন, আমাদের শত্রুতা সব কিছু শেষ করে দিল। ঘৃণা শুধু ধ্বংস আর মৃত্যুকেই ডেকে আনে। কোনো শক্তি আমাদের সন্তানদের আর ফিরিয়ে আনবে না। আর এই আমাদের শাস্তি। দুই চিরশত্রু পরিবার, ক্যাপুলেট আর মন্টেগু, তারা ঠিক করলেন ভেরোনার বুকে সোনা দিয়ে রোমিও আর জুলিয়েটের মূর্তি বানাবেন, যাতে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখে এই রোমিও আর জুলিয়েটের প্রেমের কথা। নিজেদের শত্রুতার জেরে যে দুটো প্রাণ কোনো কারণ ছাড়াই আজ শেষ হয়ে গেল, যে ভালোবাসা, যে সম্পর্ক আজ শেষ হয়ে গেল, শরিক হয়ে থাকুক তাদের এই গপ্প, যাতে আর কখনো এইভাবে কাউকে নিজের ভালোবাসা হারাতে না হয়, কাউকে একটা তুচ্ছ জেদের কারণে এইভাবে যাতে প্রাণ হারাতে না হয়। ভেরোনা সেই দিন এক অন্য সকাল দেখল। ক্যাপুলেট আর মন্টেগুদের মনোমালিন্য আর নেই বললেই চলে। দুই বৃদ্ধ এখন নিজেদের মধ্যে কোনো রকম শত্রুতার জায়গা রাখেনি, কিন্তু ভেরোনা কিছুই ভোলেনি। সে আজও মনে করে কি অসাধারণ এক প্রেমের সে সাক্ষী। ভেরোনা আজও বিশ্বাস রাখে ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছুই নেই। সে চায় রোমিও জুলিয়েট ভালোবাসার চিরন্তন শক্তি হয়ে জয় করুক সমস্ত শত্রুতাকে আজীবন। রোমিও, এই পৃথিবীতে আমাদের মনে হয় ভালোবাসার অধিকার নেই। জুলিয়েট, মাই ডিয়ার জুলিয়েট, আমাদের ভালোবাসা পৃথিবীর সমস্ত গোলাপের গায়ে লেখা থাকবে, দশকে শতকে সবার হৃদয়। দেখে নিও। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।